চার নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা বলছি যে ক্রেতা ও বিক্রেতার বাজার সম্পর্কে সম্পূর্ণ ধারণা আছে। মানে বাজারে কোথায় কোন দামে, মানে কে কী দামে দ্রব্য বিক্রি করছে বা কে কী দামে জিনিস কিনছে সব জানা, প্রত্যেকেই জানেন। যার ফলে যদি কেউ বেশি দামে জিনিস বিক্রি করেন তার কাছে ক্রেতারা যাবেন না, হ্যাঁ, বরং সেই জন্য বাজারে কি হয়, একটি মাত্র দাম চালু থাকে, সেই দামেই সকলে কেনাবেচা করবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বাজারের অবস্থা সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার সম্পূর্ণ জ্ঞান রয়েছে 4 নম্বর। 5 নম্বর বৈশিষ্ট্য হিসাবে বলা হয় উপাদানগুলি পূর্ণ গতিশীল, অর্থাৎ জমি, শ্রম, মূলধন এই উপাদানগুলোর পূর্ণ সচলতা আছে। মানে আজকে যে লেবার, যে শ্রমিক হয়তো বিস্কুট কারখানায় কাজ করছেন, কালকে তিনি যদিও বেশি মাইনে পান তাহলে তিনি অন্য কোনো কারখানায় চলে যেতে পারেন, পাট কারখানায় চলে যেতে পারেন, হ্যাঁ, বা জুট মিলে চলে যেতে পারেন। সেই রকম এই ক্ষেত্রে হচ্ছে উপকরণগুলো পূর্ণ গতিশীল, মানে উপকরণগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবহার করা যেতে পারে, এক ব্যবহার থেকে অন্য ব্যবহারে স্থানান্তরিত করা যেতে পারে। তার সাথে আসে নেক্সট আমরা বলি যে উৎপাদন ব্যয় একমাত্র ব্যয়। এখানে মানে শুধু উৎপাদন করলো আর সেটাকে বহন করলো, মানে যেখানে উৎপাদিত হয়েছে সেখানেই যে বিক্রি হবে এরকম তো নয়। হ্যাঁ, শুধুমাত্র উৎপাদন করে ট্রান্সপোর্ট করতে হবে, সেই জিনিসটাকে উৎপাদন করলো আর বহন করে নিয়ে গেল, কিন্তু দ্রব্য বিক্রয়ের জন্য যে ব্যয় অর্থাৎ বিক্রয় ব্যয় বহন করতে হয় না। বিক্রয় ব্যয় মানে বিজ্ঞাপন ব্যয় আর কি। বিজ্ঞাপন ব্যয় এখানে দিয়ে আমার বিজ্ঞাপন করে তো কোনো লাভ নেই, কারণ তোর দ্রব্য থেকে আমার দ্রব্যকে কোনোভাবেই আলাদা করা যাবে না। তাহলে শুধু আমি কেন সেখানে বিজ্ঞাপন ব্যয় দেবো? বিজ্ঞাপন ব্যয় দিয়ে আমার লাভ হবে না, সেই জন্য এখানে কোনো বিজ্ঞাপন ব্যয় থাকে না। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা বলছি যে এখানে তো এই 6টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আমরা 6টা বৈশিষ্ট্যকে যদি থাকে তাহলে আমরা তাকে বলবো পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার। ঠিক আছে, একে বলা হয় পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার। পূর্ণাঙ্গ প্রতিযোগিতার যে বৈশিষ্ট্য, হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, হ্যাঁ, সেইগুলোকে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার, এই পুরো বৈশিষ্ট্যগুলো হচ্ছে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার। এর মধ্যে থেকে যদি 3টে বৈশিষ্ট্য আমি কেটে রাখি, তিনটে বৈশিষ্ট্য যদি কেটে নিস, হচ্ছে ওই ক্রেতা ও বিক্রেতার বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান, হ্যাঁ, তার সাথে হচ্ছে উপকরণগুলোর পূর্ণ গতিশীলতা আর উৎপাদন ব্যয়ই একমাত্র ব্যয়, এই 3টে বৈশিষ্ট্য যদি কেটে দিই তাহলে যে বাজারটা পাওয়া যায় সেটা হচ্ছে বিশুদ্ধ প্রতিযোগিতার বাজার। অর্থাৎ যদি আমি এই ক্রেতা ও বিক্রেতার বাজারের অবস্থা সম্পর্কে পূর্ণ জ্ঞান, উপকরণগুলোর পূর্ণ গতিশীলতা আর উৎপাদন ব্যয়ই একমাত্র ব্যয়, এই 3টে বৈশিষ্ট্য মানে এখানকার হিসাবে 4, 5, 6 যদি আমি কেটে দিই তাহলে যে বাজারটা পাওয়া যায়, মানে 1, 2, 3 রেখে যে বৈশিষ্ট্যটা 1, 2, 3 যে বাজারের বৈশিষ্ট্য তাকে বলা হয় বিশুদ্ধ প্রতিযোগিতার বাজার। অর্থাৎ যদি কখনো দেখিস যে বিশুদ্ধ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্যগুলি লেখো বলেছেন, মানে প্রশ্ন দেওয়া হয়েছে, তাহলে বিশুদ্ধ প্রতিযোগিতার বৈশিষ্ট্য হিসেবে 1 নম্বর হবে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা, 2 নম্বর হচ্ছে সম্পূর্ণ সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয়, হ্যাঁ, 3 হচ্ছে ক্রেতা ও বিক্রেতা দামগ্রহীতা, 4 নম্বর হচ্ছে দীর্ঘকালে বাজারে অবাধ প্রবেশ ও প্রস্থান, সেটা হচ্ছে বিশুদ্ধ প্রতিযোগিতার বৈশিষ্ট্য। নেক্সট আমাদের হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, হ্যাঁ, ক্রেতা ও বিক্রেতা আমি এখানে বলে দিয়েছি দামগ্রহীতা, ক্রেতা ও বিক্রেতা এখানে আমাদের দামগ্রহীতা হিসাবে কাজ করে। এবার আমরা আসবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যের শর্ত। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যের শর্ত। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যের শর্ত বলতে হবে যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের দুটি শর্ত। 1 নম্বর হচ্ছে প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান, অর্থাৎ MR = MC, এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। আর 2 নম্বর কথা হবে যে প্রান্তিক ব্যয় রেখা নিচের দিক থেকে প্রান্তিক আয় রেখাকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হয়। অর্থাৎ পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্ত দুটি, একটা হচ্ছে MR = MC,
2 নম্বর হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে। এইটাকে আমরা ছবির সাহায্যে দেখে নেব। আগে আমি বলে নিই যে এই বাজারে গড় আয় রেখা আর প্রান্তিক আয় রেখা কীরকম হয় সেইটা আমরা আগে প্রথমে দেখে নেব। এই বাজারে গড় আয় রেখার আকৃতি আর প্রান্তিক আয় রেখার আকৃতি, এই দুটো জিনিস আমি যখন দেখে নেব যেটা পাবো, তারপর আমরা সেটাকে ব্যাখ্যা করব। আমি এখানে ছবির সাহায্যে দেখাচ্ছি, তোরা দেখবি। আগে আমি এখানে ব্যাখ্যা করি। আমরা মোট আয় বা টোটাল রেভিনিউ, মোট আয় টোটাল রেভিনিউ, যেটা টোটাল রেভিনিউ আমরা পাই দামকে পরিমাণ দিয়ে গুণ করলে। মানে আমি 5 টাকা দামে 10টা জিনিস বিক্রি করলাম, 5 টাকা দামে যদি 10টা জিনিস বিক্রি করি তাহলে আমার মোট আয় কত হবে? 50 টাকা। তার মানে এখানে দামটা হচ্ছে পি আর পরিমাণটাকে আমি ধরলাম কিউ। তার মানে মোট আয় টিআর সমান সমান পি কিউ। মোট আয় হচ্ছে পি কিউ। গড় আয় যদি বার করতে হয়, গড় আয়কে বলে অ্যাভারেজ রেভিনিউ, এআর দিয়ে ডিনোট করে। এআর দিয়ে ডিনোট করলে পরে সেটা হচ্ছে মোট আয় বাই দ্রব্যের পরিমাণ, মোট আয় বাই বিক্রিত দ্রব্যের পরিমাণ। তাহলে আমি পাবো গড় আয়। তাহলে মোট আয়টা হচ্ছে এখানে কি? টিআর, আর দ্রব্যের পরিমাণ হচ্ছে কিউ। এখন গড় আয় সমান সমান টিআর সমান সমান আমরা একটু আগেই বার করেছি পি কিউ, আর এটা হচ্ছে কিউ। কিউ কেটে গেল, তার মানে এটা হচ্ছে পি। এরপর আসি প্রান্তিক আয়। প্রান্তিক আয় বলতে বোঝায় 1 একক অতিরিক্ত দ্রব্য বিক্রির ফলে অতিরিক্ত যে আয় হয় তাকে বলা হয় প্রান্তিক আয়। 1 একক অতিরিক্ত দ্রব্য বিক্রয়ের ফলে অতিরিক্ত যে আয় হয় তাকে বলা হয় প্রান্তিক আয়। ধরো আমি 10 ইউনিট দ্রব্য বিক্রি করতাম 50 টাকায়, আর 11খানা জিনিস বিক্রি করছি 52 টাকায়। তাহলে 10টা বিক্রি করতে লাগতো, 10টা বিক্রি করতাম 50 টাকায়, আর 11খানা বিক্রি করছি 52 টাকায়। তাহলে 11 নম্বর জিনিসটা বিক্রি করার জন্য এক্সট্রা আমি কত পেলাম? এক্সট্রা পেলাম 2 টাকা। 52 - 50, তাহলে এখানে হলো প্রান্তিক আয় 11 নম্বর ইউনিটটার প্রান্তিক আয় বা 11 নম্বর এককটার প্রান্তিক আয় হলো 2 টাকা। এখানে প্রান্তিক আয় বার করার জন্য প্রান্তিক আয়কে এমআর দিয়ে ডিনোট করা হয়। প্রান্তিক আয় বার করার জন্য আমরা যেটা করি, প্রান্তিক আয় হচ্ছে সমান সমান আমরা লিখি ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ, অর্থাৎ মোট আয়ের পরিবর্তন বাই দ্রব্য বিক্রয়ের পরিমাণের পরিবর্তন। ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ, এটা হচ্ছে প্রান্তিক আয়। এইটা বার করার আগে আমি এখানে দেখে নিই। তাহলে আমরা টিআর সমান সমান পেয়েছি পি কিউ। এখন মোট আয়ের পরিবর্তন কীভাবে হতে পারে? একটা হচ্ছে দাম স্থির, কিন্তু পরিমাণ যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে মোট আয় পরিবর্তিত হবে। আবার আরেকটা হতে পারে মানে পি ইন্টু ডেল্টা কিউ, এখানে দামটা স্থির রইল, পরিমাণটা পরিবর্তিত হলো। আরেকটা হতে পারে কি, পরিমাণটা স্থির রইল, দামটা পরিবর্তিত হলো, অর্থাৎ কিউ ইন্টু ডেল্টা কিউ। কিন্তু এখানে আমরা পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার ধরেছি, মানে তাহলে এখানে পূর্ণ প্রতিযোগিতার বাজার হলে দামের তো কোনো পরিবর্তন হয় না। পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে দামের কোনো পরিবর্তন নেই। পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে দাম স্থির, দাম মানে পি স্থির। দাম যদি স্থির হওয়া মানে অতএব ডেল্টা পি সেটা 0 হবে। ডেল্টা পি যদি 0 হয় তার মানে অতএব ডেল্টা টিআর সমান সমান পি ইন্টু ডেল্টা কিউ, শুধুমাত্র পাবো পি ইন্টু ডেল্টা কিউ, কারণ কিউ ইন্টু ডেল্টা পির জন্য 0 বসলো, পুরোটা 0 হয়ে গেল। এইবার আমি এইখানে যদি বসাই, তাহলে এইখানে বসালে কি পাবো? এখানে ডেল্টা টিআরের জন্য আমি কি বসাতে পারি? পি ইন্টু ডেল্টা কিউ বাই নিচে কি রইল? ডেল্টা কিউ। তাহলে ডেল্টা কিউ কেটে গেল, শুধু পড়ে রইল পি। আমাদের দেখ গড় আয়ও বেরিয়েছিল পি, আবার প্রান্তিক আয়ও বেরোলো পি, অর্থাৎ পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে এআর আর এমআর পরস্পর সমান হবে। পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে
AR ইকুয়ালস টু MR, AR আর MR পরস্পর সমান হলো, AR আর MR পরস্পর সমান। এইবার আমি আসব AR রেখার আকৃতি আর MR রেখার আকৃতি কেমন হয় সেইটা নিয়ে আমরা এবার দেখব। AR রেখার আকৃতি আর MR রেখার আকৃতি কীরূপ হতে পারে সেটা নিয়ে আমরা দেখব। আমরা এখানে দেখতে পেলাম যে ARও দামের সাথে সমান, MRও দামের সাথে সমান। আর একটা জিনিসও আমরা পেয়ে গেছি যে এখানে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে যেহেতু অসংখ্য ক্রেতা বিক্রেতা আছে, সেহেতু এখানে দামটা কী হয়, স্থির। অসংখ্য ক্রেতা ও বিক্রেতা, ফলে প্রতিটি ক্রেতা ও বিক্রেতা দাম গ্রহীতা হিসাবে কাজ করে। তার ফলে AR ইকুয়ালস টু MR ইকুয়ালস টু P হয়। এইবার AR ইকুয়ালস টু MR ইকুয়ালস টু P হলে, এবং পিটা এখানে কি, পিটা এখানে স্থির। তার জন্য আমি এখানে ছবিতে যদি দেখি, তাহলে ছবি অনুযায়ী আমরা দেখলে পাবো ওপরে এই যে অক্ষটায় আমি দাম মেপেছি, প্রান্তিকায় মেপেছি, গড়ায় মেপেছি, এটা আমার মূল বিন্দু, এখানে আমি পরিমাণ মেপেছি। এখন দাম স্থির, মানে 0 ইউনিটও যে দামে বিক্রি করি 1 ইউনিটও সেই দামে, 2 ইউনিটও সেই দামে, 3 ইউনিটও সেই দামে। ফলে দাম রেখা কীরকম যাবে, এরকম একটা স্ট্রেট লাইন, দাম রেখা হবে এরকম একটা স্ট্রেট লাইন। এখন দামের সাথে AR স্থির, মানে দাম আর AR পরস্পর সমান, ফলে AR রেখারও এটাই। আর AR আর MR এখানে পরস্পর সমান, ফলে MR রেখাও এটাই। অর্থাৎ পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে MR রেখা AR রেখার উপর সমাপতিত হয়, অর্থাৎ MR রেখা আর AR রেখা এখানে একই রেখা হয়ে যায়, AR রেখা আর MR রেখা এখানে একই রেখা হয়ে যায়। এবার আমি বলবো পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যের দুটো শর্ত বলেছি। 1 নম্বর শর্ত বলেছি MR ইকুয়াল টু MC হবে, আর 2 নম্বর শর্ত বলেছি MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে। MR রেখা MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে। তার ফলে এখানে যে ভারসাম্যের যে রেখাটা হবে, মানে MC রেখাটা তো আমরা সাধারণত জানি কি MC রেখা কীরকম হয়। MC রেখা আমরা বলেছিলাম যখন বিভিন্ন ব্যয়রেখার আকৃতি পড়েছিলাম, তখন আমরা দেখেছি MC রেখার আকৃতি হয়, MC রেখা এরকম ইউ আকৃতিরই হয়, কিন্তু একটু রাইট চিহ্নের মতন। এটা হচ্ছে আমাদের MC রেখা, মানে এটা 0, এইখানে আমি ব্যয় মাপছি আর এদিকে আমি পরিমাণ মাপছি। প্রথমে এটা নিম্নমুখী হয়ে সর্বনিম্ন, তারপর ঊর্ধ্বমুখী হচ্ছে। এইটা হচ্ছে MC রেখার আকৃতি। এইবার আমাদের শর্ত কী কী? 1 নম্বর শর্ত বলেছি MR ইকুয়াল টু MC হবে, আর 2 নম্বর বলছি MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে। তো সেইটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমি দাম মাপলাম, ব্যয় মাপলাম, হ্যাঁ, AR মাপলাম, MR মাপলাম, অর্থাৎ আর্থিক যে বিষয়গুলো লম্ব অক্ষে মাপা হচ্ছে, আর এখানে মাপছি পরিমাণটা। আমাদের AR ইকুয়াল টু MR রেখা গেছিলো, AR ইকুয়াল টু MR রেখাটা ছিল একটা স্ট্রেট লাইন, AR ইকুয়াল টু MR রেখা ছিল একটা স্ট্রেট লাইন, আর MC রেখাটাকে আমরা এই রকম এঁকেছি। তাহলে এই যে MR আর MC যেখানে ছেদ করছে, অর্থাৎ এই বিন্দুতে MC রেখাটা কী হয়েছে, MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে MC রেখা কী হয়েছে, ওপরে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে বিন্দুটাই হবে আমার কাছে কি ভারসাম্য বিন্দু, মানে স্বল্পকালীন ভারসাম্যের যে বিন্দুটা, সেই ভারসাম্য বিন্দুটা হচ্ছে MR ইকুয়াল টু MC। যেখানে MR ইকুয়াল টু MC রেখা MR রেখাকে যেখানে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হয়েছে, সেটাই হচ্ছে আমার কাছে ভারসাম্য বিন্দু। অর্থাৎ পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে কোনো বিক্রেতা তখনই স্বল্পকালীন ভারসাম্য অর্জন করেন যখন তার
এমআর ইকুয়াল টু এমসি, এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, এবং এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে, এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। এই দুটো শর্তকে পালন করে।